স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে আজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সর্বশেষ কি তথ্য আছে আদালত প্রাঙ্গণ থেকে জানাবেন? প্রিয়া, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বিচারিক ইতিহাসে আজ একটি নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। সে দেশের বিচারপ্রার্থী জনগণের পাশাপাশি অধিকাংশ সাধারণ মানুষেরই একটি কৌতূহল থাকে বিচারের অঙ্গনে কি হয়, বিশেষ করে আদালতের অভ্যন্তরে কিভাবে বিচার কাজগুলো পরিচালনা হয়। আর সেই ক্ষেত্রে এমন একটি সময়ে সেই বিচারটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেই বিচারটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে। আপনি জানেন যে গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কিন্তু দেশবাসীর প্রথম প্রত্যাশাটা ছিল জুলাই আগস্টের যেই নির্মমতা, যে পৈশাচিকতা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সেই বিচারটি এবং সেই আলোচিত মামলাটিরই সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে কিন্তু একটি নতুন মাত্রা যোগ হবে বিচার বিভাগের ইতিহাসে। এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু এরই মধ্যে সম্পন্ন করেছে প্রসিকিউশন। এখন শুধু বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার অপেক্ষায়। একটু পরেই হয়তো সেই অনুমতির আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই আলোচিত মামলাটিতে 3 জন কিন্তু আসামি রয়েছেন। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। এক্ষেত্রে আপনাকে জানানো উচিত যে 2 জন কিন্তু পলাতক রয়েছেন, অর্থাৎ চৌধুরী আবদুল্লাহ মামুনই কিন্তু একমাত্র পুলিশের কাছে গ্রেফতার রয়েছেন। এবং সেই ধারাবাহিকতায় আজকে কিছুক্ষণ পরই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং ট্রাইব্যুনালে হাজির করার পরই যে তদন্ত প্রতিবেদন 12ই মে জমা দেওয়া হয়েছিল তদন্ত সংস্থার পক্ষ থেকে, সেই তদন্ত প্রতিবেদনটি চিফ প্রসিকিউটরের নেতৃত্বে প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর সেই তদন্ত প্রতিবেদনটি শুনানি শেষ করে তারা কিন্তু এই তদন্ত প্রতিবেদনটি গ্রহণ করার আবেদন করবেন এবং সেই গ্রহণ করার আবেদনটি মঞ্জুর করার মধ্য দিয়েই কিন্তু আজকের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিক শেষ হবে। তবে এর মধ্যে একটি তথ্য আপনাকে জানানো উচিত যে কখন কয়টার সময় এই সম্প্রচারটি শুরু হবে তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং আজকের এই মামলার বেশ গুরুত্ব বিবেচনায় নিয়ে নিরাপত্তার কড়াকড়িটা খুব বেশি, যার কারণে এখনও আমরা ট্রাইব্যুনালের বাইরে থেকেই কিন্তু আপনাকে এই তথ্যগুলো দিচ্ছি। সামনের সময় হয়তো আমরা ভেতরে ঢুকতে পারবো এবং ভেতরে ঢুকে আরও বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। তো এই ছিল আজকের এই আলোচিত মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়া, আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের রায় ঘোষণা করা হবে আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য জামায়াতে নিবন্ধন মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে। এর আগে গত 14ই মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শেষ হয়। শুনানি শেষে রায় ঘোষণার জন্য 1 জুন দিন ধার্য করা হয়। মামলার নথি থেকে জানা যায়, এক রিট আবেদনের নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 7ই ডিসেম্বর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। 5ই আগস্ট পরবর্তী সময়ে আপিল বিভাগ খারিজ হওয়া আবেদনটি পুনরুজ্জীবিত করার আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 12টা 20 মিনিটে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপান সফরে প্রধান উপদেষ্টা 30তম নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়াতে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এরই সফরকালে প্রধান উপদেষ্টা টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠক সহ প্রায় 20টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৈঠকে 2 নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নতুন বাজেটে 3.5 লাখ টাকায় থাকছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। বার্ষিক 4.5 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে 5% কর। নতুন বাজেট খুব বেশি হেরফের নেই কোম্পানি আয় করে। অনলাইন কেনাকাটায় বসানো হয়েছে ভ্যাট, আর ভ্যাট বৃদ্ধিতে বাড়বে নির্মাণ সংস্থার ব্যয়ও। দাম বাড়বে সিগারেট, প্লাস্টিকে তৈরি গৃহস্থালী সামগ্রীর। ভ্যাট অব্যাহত দেয়ায় দাম কমবে মোড়কজাত তরল দুধ, আইসক্রিম, দেশীয় ইলেকট্রিক পণ্য সহ বেশ কিছু পণ্যের।
গেল কয়েক বছরের ধারাবাহিক মূল্যস্ফীতিতে জন আকাঙ্ক্ষা ছিল 2025-26 অর্থ বছরে খানিকটা বাড়ানো হবে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা, কিন্তু সে আশায় গুড়ে বালি। নতুন অর্থ বছরে 3.5 লাখই থাকছে এ সীমা, তবে আশ্বাস আছে 2026-27-এ 3,75,000 হওয়ার। যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য নতুন বাজেট আনছে দুঃসংবাদ। অনলাইন কেনাকাটায় 5% ভ্যাট 15% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এতে করে বাড়বে পণ্যের দাম। ওটিটি প্ল্যাটফর্মে ভ্যাট আরোপ করায় বাড়বে এ ধরনের বিনোদন ব্যয়ও। দাম বাড়বে সিগারেট, ব্লেড, তারকাটা, স্ক্রু, ইলেকট্রিক লাইন, হার্ডওয়্যারের। ব্যাংকে 3 লাখ টাকা থাকলে নতুন অর্থবছর থেকে দিতে হবে না আবগারি শুল্ক। ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে আমদানি করা এলএনজিতে। ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে স্যানিটারি ন্যাপকিন, মোড়কজাত তরল দুধ ও কলমের। এছাড়া দেশীয় শিল্পকে উৎসাহ দিতে খানিকটা ভ্যাট অব্যাহতি দিয়ে বিশেষ সুবিধা দেয়া হয়েছে 2030 সাল পর্যন্ত। আর তাতে আশা করা যায় দেশি ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল ফোন, সাবান, শ্যাম্পুর দাম কমবে। বিশেষ ভ্যাট অব্যাহতি মেলায় অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির দামও কমবে। কৃষি ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দেয়ায় কমতে পারে ওষুধের দামও। সোমবার বাজেটের এমন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা রয়েছে অর্থ উপদেষ্টার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শুধু একটি দল ডিসেম্বরেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে অযৌক্তিক বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে নেতারা এতে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের দাবি অন্তত 41টি দল ডিসেম্বরে নির্বাচনে সম্মত আছে, কেউ কেউ ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। কিন্তু ইসলামিক দল নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোর দাবি রয়েছে নেতাদের। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর বড় চাওয়া হয়ে দেখা দেয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের দাবি জোরালো হলেও প্রধান উপদেষ্টা জাপান সফরে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস একটা ইউনূস। এই প্রসঙ্গ ধরে গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। বলা হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল 55টি। আগেই জামায়াতে ইসলামী সহ 5টির নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন বাতিল আছে আওয়ামী লীগের, অর্থাৎ 49টি নিবন্ধিত দলের বেশিরভাগই ডিসেম্বরে নির্বাচন চায়। এলডিপি ও গণফোরাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে। আর বিএনপির মিত্র 12 দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাম জোট সহ 50টির বেশি দল এবছরের মধ্যেই নির্বাচন চাইছে, এমন তথ্য আছে গণমাধ্যমে। বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচন অনুষ্ঠান রোজার আগে পরে, অর্থাৎ ফেব্রুয়ারি ও এপ্রিলে করার দাবিও রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, বিএনপির সঙ্গে যুগপথে থাকা 41 দল ডিসেম্বরে নির্বাচন হতে সম্মত আছে। বিএনপি সহ প্রায় 41টা দল আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং তারা এখন ইনট্যাক্টই আছে। সবাই মনে করে যে ডিসেম্বরে ভোট হতে পারে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এমন কথা তারা আগে থেকেই বলছেন। কেন একটা দলকে তিনি সিঙ্গেল আউট করতে চাইলেন, এটাও আমার কাছে বোধগম্য হয়নি। এটা একটা দুটো দল ছাড়া বাকি প্রায় সকল রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। যে কয়েকটি ইসলামী দল নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব দিয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংস্কারে গুরুত্ব দিলেও তারা নির্বাচনের রোডম্যাপ চাইছেন। আমাদের স্পষ্ট বক্তব্য হলো সংস্কার করতে হবে, এরপর নির্বাচন করবে। কিন্তু কবে করবেন এটা একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত, যে আমি জানুয়ারিতে করব, ফেব্রুয়ারিতে করব বা মার্চে করব। নির্বাচন নিয়ে আলোচনা বাকবিতণ্ডার পরও কেন সরকার রোডম্যাপ ঘোষণা করছে না, এমন প্রশ্ন তুলে রাজনৈতিক দলের নেতারা বলছেন, এ নিয়ে বেশি দেরি হলে দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিবে, যার ফল ভালো হবে না।
আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও এখনও শেরপুর, বান্দরবান সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এবং ঢলের পানিতে শেরপুরের নদ নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কায় স্থানীয়রা। এদিকে সিলেট, বান্দরবান সহ পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কায় সতর্ক করছে প্রশাসন। বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে শেরপুরের চেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী, ভোগাই নদীর পানি। বন্যার আশঙ্কায় স্থানীয়রা। আগাম বন্যা সতর্কতায় অনেকে আধা কাঁচা পাকা ধান কেটে শুকাতে না পেরে বিপাকে পড়েছেন। মেঘনা নদী তীরবর্তী লক্ষ্মীপুর সদর, কমলনগর, রামগতির 11টি ইউনিয়নে 40টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস এবং ছাত্রাবাস পানিতে তলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এছাড়াও ফেনী, সুনামগঞ্জ সহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। জুবায়ের, জানাবেন সেখানকার পরিস্থিতি। প্রিয়া, শেরপুরে কিন্তু ভারত থেকে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টির ফলে কিন্তু শেরপুরে আবারও পানি বাড়ার শঙ্কা দেখা দিচ্ছে। স্থানীয়রা মনে করছেন যে এতে করে আবারও যদি বন্যা হয় সেক্ষেত্রে তারা আরো ক্ষতির মুখে পড়তে পারে। যে কৃষকরা আধা কাঁচা পাকা ধান কেটে নিয়েছিলেন তারা কিন্তু ধানগুলো শুকাতে পারছেন না, ফলে সেই ধানগুলো থেকে গাছ বেড়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে শেরপুর জেলার যে যত বিল, মাঠ, ঘাট রয়েছে সেগুলো কিন্তু পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এর ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে যে কোরবানির জন্য যেসব খামারিরা পশু প্রস্তুত করছিলেন তারা কিন্তু আসলে তাদের গবাদি পশুকে খাবার দিতে পারছেন না বলে জানতে পেরেছি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে গত 15 দিন আগে যে সতর্কতা জারি করা হয়েছিল শেরপুরের আগাম বন্যার আশঙ্কায়, সেই সতর্কতার জন্য কিন্তু তারা তখন থেকে প্রস্তুত রয়েছে। জরুরি বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড 8000 জিও ব্যাগ প্রস্তুত রেখেছে, যে যদি কোথাও ভাঙন দেখা দেয় সেক্ষেত্রে তারা সেটা মোকাবেলা করবে। গত পরশু দিন যে পানি বেড়েছিল তাতে কিন্তু শেরপুরের ঝিনাইগাতির যে মহারশী নদী রয়েছে সেই নদীর দিঘির পার অংশে আবারও কিছুটা ভাঙন দেখা দিয়েছিল, ফলে সেই সময় পানি উন্নয়ন বোর্ড সেখানে জরুরি মেরামতের কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে বিভিন্ন স্থানে যে শুকনো জায়গা সেগুলো প্রস্তুত রাখা হয়েছে, শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে বলে আমি জানতে পেরেছি। তো এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ আছে। তো যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু নদ নদীর পানি বিপদসীমার উপরে উঠলে তখন আবারও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। প্রিয়া, শেরপুরের ঝিনাইগাতি থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। আপনাকে ধন্যবাদ। চুয়াডাঙ্গায় কপোতাক্ষ ট্রেন থেকে ফেলে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে জেলার উথলিতে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেন আটকিয়ে বিক্ষোভ করছে এলাকাবাসী। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, কি বলছেন বিক্ষোভকারীরা, জানাবেন। প্রিয়া, আসলে গত 19 পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী অর্থাৎ অফিস সহকারী, তিনি প্রতিদিনের ন্যায় কিন্তু ট্রেনে যাতায়াত করে। ওই দিনও কিন্তু ট্রেনে তিনি উথলি যে সেনের হোদা বাসায় আসছিলেন। এরপরে কিন্তু পরিবারের অভিযোগ সেই ট্রেনের থেকেই টিটি এবং যারা জিআরপি পুলিশ রয়েছে, অ্যাটেন্ডেন্ট রয়েছে, তারা কিন্তু তাকে হাত পা বেঁধে কিন্তু ফেলে দেয়। পরবর্তীতে চুয়াডাঙ্গার জয়রামপুর স্টেশনের কাছে কিন্তু সেই লাশটি পাওয়া যায়। এ ব্যাপারে কিন্তু গত 21 তারিখে নিহত আকাশ, তার বাবা আদালতে একটি মামলা দায়ের করেছে, হত্যা মামলা। সেই মামলা কিন্তু ইতিমধ্যে ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে আকাশের বোন আছে, আমরা একটু আকাশের বোনের কাছ থেকে একটু জানতে চাই। আপনি একটু বলবেন যে আসলে কি ঘটনা ঘটেছিল, আপনি একটু যদি আমাদেরকে বলেন। আমার ভাই প্রতিদিনের মতো অফিস থেকে বাসায় ফিরছিল, চলন্ত ট্রেন থেকে আমার ভাইকে পরিকল্পিতভাবে ফেলাই দিয়ে হত্যা করেছে। যারা হত্যা করেছে আমি তাদের শাস্তির দাবি করছি এবং জিআরপি পুলিশরা আমাদের বাসায় এসে আমার বাবাকে হুমকি দিচ্ছে, সাক্ষীদের বাসায় যে হুমকি দিয়ে আসছে যাতে আমরা এই হত্যা মামলা না করি। প্রিয়া, আসলে শুনছিলেন যে এই নিহতের আকাশ যে রয়েছে, আকাশের বোন বলছিলেন যে আসলে জিআরপি পুলিশ কিন্তু যে মামলা করার পর থেকে প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে। ইতিমধ্যেই কিন্তু খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যে কপোতাক্ষ ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যেই এখানে আটকিয়ে তারা বিক্ষোভ করছে। এখানে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এই এলাকাবাসী এখানে যে
হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তারা আরো বৃহৎ যে কর্মসূচি সেটা গ্রহণ করা হবে। এছাড়া কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এই স্টেশন এলাকায় কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করেছে। তারা কিন্তু তাদের একটাই দাবি, আকাশকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার দৃষ্টান্তমূলক তাদেরকে আসলে শাস্তির দাবি জানিয়েছে। তো প্রিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে ট্রেন অবরোধের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। জমে উঠেছে নেত্রকোনা ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট। এবার সিন্ডিকেট না থাকায় বিক্রির অঙ্ক শত কোটি টাকার। ভালো দাম পেয়ে খুশি খামারি এবং ব্যবসায়ীরা। হাট কেন্দ্রিক অপতৎপরতা রোধে সতর্ক প্রশাসনও। কিন্তু বিপরীত চিত্র জয়পুরহাটে। কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় জেলা খামারিরা। গেল বছর এ সময় খামার থেকে গরু বিক্রি হলেও এবার খুব একটা সাড়া নেই ব্যবসায়ীদের। দাম কমের পাশাপাশি চাহিদা কম হওয়ায় গরু নিয়ে বিপাকে খামারিরা। নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নৈহাটি। জেলা প্রশাসন বাজারটি খাস কালেকশনের অন্তর্ভুক্ত করলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজার পরিচালনা কমিটির নামে একছত্র আধিপত্য বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সপ্তাহে সোমবার আশপাশের সহস্রাধিক গ্রামের পালিত পশু নিয়ে আসছেন বিক্রেতারা। আর কোরবানি উপলক্ষে জমজমাট এই হাট। সপ্তাহে বিক্রির পরিমাণ শত কোটি টাকা। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে পাইকাররা আসে, এখানে বেচা হয়। বাজারে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার গরু বেচা কেনা হয়, কোটি কোটি টাকা ব্যবসা হয় বাজারে। কিন্তু রাস্তাঘাটটা একটু উন্নত হইলে আরো ব্যবসা বাণিজ্য বেশি হইতো আর কি। উপজেলা প্রশাসন জানায় সিন্ডিকেটের দখলমুক্ত হওয়ায় রাজস্ব আয়ও রেকর্ড করেছে এ বাজার। এছাড়া বাজার কেন্দ্রিক অপতৎপরতা রোধে সতর্ক পুলিশ প্রশাসন। গত অর্থ বছরে আগস্টের পর থেকে 14 এপ্রিল পর্যন্ত আমরা 1,73,00,000 টাকা রাজস্ব আদায় করেছি এবং এই 14 এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত এই এক মাসে আমরা প্রায় 37 লক্ষ টাকা খাস আদায় করে সরকারি খাতে আমরা জমা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে নিরাপদে লোকজন যাতায়াত করতে পারে এবং তারা নির্বিঘ্নে বাজারঘাট করতে পারে, সেই ব্যাপারে চেষ্টা করতেছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি যে চুরি ডাকাতি না হয়। তবে বিপরীত চিত্র জয়পুরহাটে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় এবার 3,16,648টি কোরবানিযোগ্য পশু প্রতিপালন করেছেন জেলার খামারিরা, যার মধ্যে গরুর সংখ্যা 1,23,745টি। কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রতিপালন খরচ বেড়েছে খামারিদের। সে তুলনায় এবার দাম পাচ্ছেন না গরুর। টোটাল আমাদের খরচ হয় 1,60,000 টাকা, কিন্তু আমরা যখন গরুটা বিক্রি করতে যাই তখন আমাদের দাম আসে 1.5 লাখ টাকার মতো বলে। এই জায়গাতে আমাদের 10,000 টাকার লোকসান। সব গরুকে অতিরিক্ত খাবার খাওয়ায় ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে, তবু এগুলো বাজার বিক্রি করা যাচ্ছে না। এদিকে পশুর হাটগুলোতে এবার 13টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। 17টা অস্থায়ী এবং 10টা স্থায়ী হাটবাজারের মাধ্যমে এই কুরবানি পশু ক্রয় বিক্রয় হবে। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম পানি সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা কোরবানি পশুর হাটে কোরবানি পশুর তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। কোরবানির পশুর হাট হোক সুশৃঙ্খল, ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে বিচরণ করবেন সেখানে, আর সরকার পাবে রাজস্ব, এমন প্রত্যাশা সবার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটের গোলাপগঞ্জে টানা বৃষ্টিপাতে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেটের গোলাপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এই ঘটনার বিষয়ে আরও কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। প্রিয়া, আমি এখন রয়েছে ঠিক ঘটনাস্থলের সামনেই। কিছুক্ষণ আগে আমরা সেই ভাঙা বাড়িটিও দেখে এসেছি, সেখানকার চিত্র দেখে এসেছি। তো যেটি হচ্ছে আসলে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে ঠিক আধ ঘন্টাখানেক আগে চতুর্থ যে মরদেহটি সেটি উদ্ধার করে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সহ স্থানীয় উদ্ধারকারী যে দল ছিল তাদের উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং 4টি মরদেহ ঠিক আমার পেছনে একটি কক্ষ রয়েছে, সেই কক্ষটিতেই রাখা হয়েছে। যদিও আমরা নেটওয়ার্কের কারণে একটু ঘটনাস্থল থেকে কয়েক গজ বাইরে এসেছি, তবে এখনও এখানকার লোকজন এখানে ভিড় করছেন। আর যে তথ্য আমরা পেয়েছি, যারা যে পরিবার ছিলেন, একটি পরিবারেরই 6 জন ছিলেন, অর্থাৎ তাদের আত্মীয়স্বজন মিলে 2টি কক্ষে থাকতেন এবং সেটি একেবারেই সাদামাটা গোছের একটি ইটের তৈরি বাড়ি, টিনের চাল ছিল, ছাউনি ছিল এবং সেটি একেবারে পাহাড়ের পাদদেশে বলা যায়। একেবারে পিছনে একটি কাটা টিলা দেখেছি আমরা, সেই টিলার মাটি নরম হয়ে কিন্তু ধসে পড়েছে। একেবারেই টিলার পাদদেশে ছিল বাড়িটি, যে কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আমরা রাতে যে ভিডিও ফুটেজ দেখেছি কিংবা স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি যে 3 জন, মা সহ 2 সন্তান কিন্তু রাতেই আসলে মরদেহ স্থানীয়রা একরকম উদ্ধার করে, তাদের মরদেহ দেখতে পায় এবং সেগুলো মাটির নিচ থেকে সকালে এসে তোলে উদ্ধারকারী দল। এবং এরপর সবশেষ কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে মরদেহ তোলা সম্পন্ন এবং
প্রাথমিক উদ্ধার কার্য সম্পন্ন হওয়ার পর উদ্ধারকারী টিমগুলো এই ঘটনাস্থল ছেড়ে যায়। যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, গেল কয়েকদিন ধরেই কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 নানান ধরনের সতর্কতা দেওয়া হচ্ছিল যারা টিলা পাহাড়ের পাদদেশে একটু ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছেন তাদেরকে। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো চেয়ারম্যান এবং রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ দলের 18 নেতার নামে রংপুর কোতোয়ালি থানায় এজাহার দিয়েছেন এনসিপি সংগঠক আলমগীর নয়ন। শনিবার রাত 11:15টায় এই এজাহার করা হয়। এতে বলা হয়, গত 30 মে রাত আনুমানিক 8:15টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা শুরু করে। এতে জিএম কাদেরের হুকুমে আসামিরা তাদের ওপর বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, রামদা, জাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায় এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এতে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। মহানগর সভাপতি আবু তাহেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা অংশ নেন। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো প্রথম আলো। প্রথম আলোতে আছে, করমুক্ত আয় সীমায় ছাড় নেই, কর্পোরেট কর বাড়বে। আগামীকাল 2025-26 অর্থ বছরে বাজেট দেবে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বড় কোনো ছাড় থাকছে না। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়সীমা বাড়ানো হলে তার নিচের দিকে থাকা করদাতাদের জন্য স্বস্তি নিয়ে আসতো। এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, বলেছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। যাচ্ছি সমকালে। 3,59,000 গ্রেপ্তার। পুলিশ পুরোপুরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাই অভিযান ও গ্রেপ্তারে গতি এসেছে। সারা দেশে 10 মাসে গ্রেপ্তারের চিত্র। গ্রেপ্তারের সংখ্যা বড় বিষয় নয়, চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিশৃঙ্খলা তৈরি সহ বিভিন্ন অপরাধে যারা যুক্ত তারা ধরা পড়ছে কিনা সেটি গুরুত্বপূর্ণ, অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেছেন। এরপরে যুগান্তর, হাসিনার বিচার প্রক্রিয়া শুরু। জুলাই হত্যাকাণ্ডে আনুষ্ঠানিক অভিযোগ জমা আজ। শেখ হাসিনা গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস, চিফ প্রসিকিউটর। বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বিটিভি এবং মানবতা বিরোধী অপরাধী উস্কানি ও প্ররোচনা দেওয়া সহ 5 অভিযোগ। এরপর যাচ্ছি কালবেলায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 34 দল। নিবন্ধিত দলে নির্বাচন বিতর্কিত। বাংলাদেশ প্রতিদিন। ভ্রমণপ্রেমী গভর্নরের 9 মাসে 65 দিন বিদেশ সফর। জনগণের করের টাকায় সফরের অর্জন নিয়ে প্রশ্ন। নেতিবাচক বক্তব্য উদ্বিগ্ন আমানতকারীরা। টাকা ফেরত নিয়েও সংশয়। এখন পর্যন্ত ফেরেনি পাচারের 1 টাকাও। এরপর ইত্তেফাক, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আজ। সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ডিসেম্বরের মধ্যে বিচার প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে, বলেছেন চিফ প্রসিকিউটর। এরপর কালের কণ্ঠ, বাজেটে স্বস্তি নেই মধ্যবিত্তের। বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা হচ্ছে। সর্বনিম্ন কর হার 5% বাড়িয়ে 1,10% করা হতে পারে। অনেক পণ্যে নতুন করে ভ্যাট বসছে, বাড়বে জীবনযাত্রার ব্যয়। এরপর বণিক বার্তায়, অন্তর্বর্তী সরকারের বাজেট আগামীকাল। 2024-25 অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটের আকার 7,97,000। সংশোধিত বাজেটের আকার 7,44,000। ঘোষিত বাজেটের চেয়ে কমানো হয় 53,000। 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট 7,90,000। দ্য ডেইলি স্টার, বাজেট টু সেট 10 প্রায়োরিটিস। Government puts inflation control, revenue reform, fiscal restraint at the heart of its economic plan. Business Standard, gas supply to industries increased to keep improving, Energy Advisor. The Daily Observer, Chief Advisor opens Bangladesh-China Trade Investment Conference today. 250 strong Chinese delegation in city. New Age, death toll 9 as Northeast situation worsens.
ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv এর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।